থেকে বসে আছি, এখন পর্যন্ত কোনো খবর নেই। প্রায় 4 ঘন্টা রেডি, এখনো গাড়ি আসে না। শিডিউল বিপর্যয়ে কমলাপুরে যাত্রীদের সীমাহীন ভোগান্তি। 4-5 ঘন্টা দেরিতে ছাড়ছে এক একটি ট্রেন। গাজীপুরে এখনও সরানো যায়নি ক্ষতিগ্রস্ত দুটি ইঞ্জিন। আজ রাত থেকে শিলাসহ বৃষ্টির সম্ভাবনা জানালো আবহাওয়া অফিস। ঝড়ের মৌসুমে বাড়ে বজ্রাঘাত, মৃত্যু ঠেকাতে দরকার সচেতনতা। রাজধানীতে বিপুল পরিমাণ নকল ও স্যালাইন সহ 3 জন গ্রেপ্তার। ডিবির অভিযানে কেরানীগঞ্জে মিলল কারখানার সন্ধান। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত। জয়দেবপুরের ট্রেন দুর্ঘটনার জেরে আজও কমলাপুর স্টেশনে ছিল ট্রেনের শিডিউল বিপর্যয়। উত্তরবঙ্গ, জামালপুর, কিশোরগঞ্জ সহ জয়দেবপুর জংশন ব্যবহারকারী ট্রেনগুলো ছেড়ে গেছে 4 থেকে 5 ঘন্টা বিলম্বে। তাতে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। কর্মকর্তাদের প্রত্যাশা, আগামীকালের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। এক লাইন বন্ধ, আরেক লাইনে চলছে ট্রেন। জয়দেবপুরের শুক্রবারের ট্রেন দুর্ঘটনার পর অচলাবস্থা কাটেনি শনিবারও। সকাল থেকে কমলাপুরের রেল স্টেশনে যাত্রীদের ভিড়, ঘন্টার পর ঘন্টা ভোগান্তিতে মানুষ, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের কষ্টটাই বেশি। ট্রেনের এই সময়সূচি বলে দিচ্ছে কি পরিমাণে বিলম্ব হচ্ছে শনিবারের ট্রেনগুলো। চিলাহাটির নীলসাগর ছেড়েছে প্রায় 3 ঘন্টা দেরিতে। 8:30টার বুড়িমারি এক্সপ্রেস ও 10:30টার রংপুর এক্সপ্রেস দুপুর পর্যন্ত ছিল কমলাপুর স্টেশনে। এই পথের বাকি ট্রেনগুলোর অবস্থাও একই। রংপুর এক্সপ্রেস আমি 9:15 থেকে বসে আছি, এখন পর্যন্ত কোনো খবর নেই ট্রেনে। কোথায় এক্সপ্রেসে আমার ট্রেন ছিল 10টা 15 মিনিটে। আমি যোগাযোগ করলাম স্টেশন মাস্টারের কাছে, উনি আমাকে বললো আপনার ট্রেনে এখন পর্যন্ত কোনো খবর নেই। প্রায় 4 ঘন্টা রেডি, এখনো গাড়ি আসে না। 4.5 ঘন্টা রেডি, এখনো গাড়ি আসে নাই। মানে কি করা যায়, মানে মাল সামান আইয়া বলছে বাইতে যাওয়া যায়, আর আমি আইসি যাইতে না যাইতে যাবো। দুপুরের পরে বিকেল 4টা পর্যন্ত উদ্ধার কাজের জন্য বন্ধ ঘোষণা করা হয় জয়দেবপুরের বাকি লাইনেও। ফলে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। যদিও রোববারের মধ্যে এই বিলম্ব কাটিয়ে ওঠার আশা কর্তৃপক্ষের। জয়দেবপুর হয়ে যে ট্রেনগুলো আসা যাওয়া করে সেই ট্রেনগুলো আমাদের বিলম্বিত হচ্ছে। আপনারা জানেন যে এই ট্রেনগুলো আসা যাওয়া জয়দেবপুর দিয়ে, আর ঘটনাটা জয়দেবপুরে। তো এখন সিঙ্গেল ওয়ার্ক কাজ চলতেছে, যখন ডাবল লাইন চালু হয়ে যাবে আশা করতেছি আজকে বা কালকের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এদিকে বাড়তি ভাড়ায় আজ থেকে যাতায়াত করতে হচ্ছে ট্রেন যাত্রীদের। এ নিয়ে তারা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। এটা অস্বস্তি লাগলো, কারণ বাজেট ছিল 550 টাকা, হয়ে গেল 700, বাজেটের বাইরে। আগে যে ছিল অবশ্যই সেটা ভালো ছিল, সরকার ভালোর জন্য হয়তো নতুন যেটা ভাড়া মিটিয়েছে। যদি সরকারের ভালো আসে তো আমাদের কোনো সমস্যা নেই। তবে এটিকে বাড়তি ভাড়া বলতে নারাজ রেলওয়ে। বলছেন ভাড়া বাড়ানো হয়নি, 100 কিলোমিটারের পর রেয়াত সুবিধা তুলে নেওয়া হয়েছে কেবল। ভাড়াটা যদি বৃদ্ধি হতো তাহলে সার্বজনীন সব ট্রেনই ভাড়া বৃদ্ধি পেত। মূল বিষয়টা হচ্ছে যে আমাদের যে একটা রেয়াত সিস্টেম ছিল, আর প্রতি 100 কিলোমিটার পরে আপনার 10 টাকা, 150 কিলোমিটারে 20 টাকা, 200 কিলোমিটারে 25 টাকা, এইভাবে করে 400 কিলোমিটার পর্যন্ত আমাদের যে সর্বোচ্চ রেয়াতটা ছিল, আমাদের যেটা রেয়াত পেত মূল ভাড়া থেকে, সেই রেয়াতটা প্রত্যাহার করা হয়েছে। 100 কিলোমিটারের পর দূরত্ব ও শ্রেণীভেদে আগের তুলনায় প্রায় 20 থেকে 400 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের জয়দেবপুর স্টেশনে 2 ট্রেনের সংঘর্ষের পর এখনও সরানো যায়নি 2টি ইঞ্জিন। শুক্রবার সন্ধ্যা থেকে 10টি ক্ষতিগ্রস্ত বগি টঙ্গী স্টেশনে নেওয়া হয়। 2টি ইঞ্জিন সরাতেও চলছে তৎপরতা। এখনও এক লাইনে ট্রেন চলাচল করছে। শুক্রবার সকালে স্টেশনে থেমে থাকা একটি তেলবাহী ট্রেনে ধাক্কা দেয় টাঙ্গাইল কমিউটার। এতে লাইনচ্যুত হয় 2টি ট্রেনের ইঞ্জিন সহ 10টি বগি। একই লাইনে ঢুকে পড়ে কমিউটার ট্রেনটি। আহত হন 5 জন। এই ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে স্টেশন মাস্টার সহ 3 জনকে। আগামী 2 মাসের মধ্যে ঢাকা থেকে খুলনা যশোর হয়ে বেনাপোল পর্যন্ত ট্রেন চালু হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে মাদারীপুরে ভাঙা থেকে ঢাকা রুটে নতুন কমিউটার ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। এছাড়া অল্প সময়ের মধ্যে ঢাকা ভাঙা বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত নতুন রেল লাইন বানানো হবে জানান মন্ত্রী। আলমাস তোপর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। সকালে মাদারীপুরের শিবচর রেল স্টেশনে ভাঙা থেকে ঢাকা রুটে ভাঙা কমিউটার নামে নতুন ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। একই সাথে রাজবাড়ী থেকে ভাঙা রুটেও একজোড়া চন্দনা কমিউটার নামে ট্রেন চলবে। নতুন ট্রেন চালু হওয়ার খবরে স্টেশনে ভিড় জমান এলাকাবাসী। অল্প সময়ে ঢাকায় যাওয়া আসা করা যাবে, এই আনন্দে সরকারকে ধন্যবাদ জানান তারা। নৌকা ছাড়া ঘর থেকে বের হতে পারতাম না, সেখানে ঢাকা থেকে ট্রেনে দেশে আসবো, এটা তো সম্পূর্ণ কল্পনার বাইরে। এই সরকারকে স্যালুট। এখন থেকে আমাদের ঢাকা যেতে আর কোনো সমস্যা নাই। কোনোদিন আমরা বাবা বাঁধবে নেই যে এই জায়গায় এরকম করে ট্রেন লাইন হবে। ঢাকা কমলাপুর পর্যন্ত লাইন দিলে যাবো 1 ঘন্টার ভিতরেই। সবাই অল্প সময়ের মধ্যে যাতায়াত করতে পারবে, সব দিক মিলিয়ে আর কি সুবিধাই পাবে। ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বাস দেখান যাত্রীরা, তবে ভাড়া একটু বেশি, মানে তারা বলছেন বাসের চেয়ে ট্রেনের ভাড়া বেশি। জানিয়ে কিছুটা ক্ষোভ আছে এখানকার এলাকাবাসীর। ভাড়া বেশি হয়ে গেছে, ভাড়া কমাতে হবে। ট্রেনে বাসের চাইতে অর্ধেক ভাড়া হওয়া উচিত। এলাকাবাসী হিসাবে আমি চাচ্ছি যাতে ভাড়াটা একটু কমানো হোক। উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, বর্তমানে রেলে 2টা জোন আছে, আরও 2টি জোন করা হবে। এর একটি হবে ভাঙা ফরিদপুর। ভাঙা থেকে খুলনা, যশোর, বেনাপোল পর্যন্ত আপনার নতুন ট্রেন লাইন চালু হচ্ছে আগামী 2 মাসের মধ্যে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করবেন বলেছেন। রেল দুর্ঘটনার বিষয়ে মন্ত্রী বলেন, দক্ষ জনবলের অভাবে দুর্ঘটনা ঘটছে, তবে নতুন নিয়োগের কাজ চলছে বলেও জানান তিনি। আমরা নতুন নিয়োগের ব্যবস্থা করেছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, মাদারীপুর। আজ রাত থেকে শিলাবৃষ্টি, ঝোড়ো হাওয়া, প্রচণ্ড বজ্রপাত হবার সম্ভাবনা রয়েছে, এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। সকালের ব্রিফিংয়ে এই তথ্য জানান আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, আজ রাত থেকে 11 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে পারে। 6 তারিখ থেকে তাপপ্রবাহ থাকবে না, এমনটাই পূর্বাভাস আবহাওয়া অফিসের। মে মাসে গড় বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে 277 মিলিমিটার। গড়ে 13 দিন হতে পারে বজ্রঝড়। এপ্রিল মাস জুড়ে যে দীর্ঘ তাপপ্রবাহ ছিল গত 76 বছরের ইতিহাসে সেটি রেকর্ড। আবহাওয়াবিদ জানান, এ থেকে পরিত্রাণের উপায় বজ্রবৃষ্টি। চলতি মাসে 3টি শক্তিশালী বজ্রঝড় হতে পারে। বজ্রপাতে মৃত্যুর খবর বাড়ছে, কিন্তু এ থেকে রক্ষার উপায় কি? সাধারণ মানুষের কাছে দুর্যোগ থেকে বাঁচার উপায় পৌঁছে দেয়াই সবচেয়ে উপযোগী, এমনটাই মত আবহাওয়া সংশ্লিষ্টদের। তারা বলছেন, বজ্রপাতের সময় আতঙ্কিত হওয়ার সুযোগ নেই, বরং সতর্কভাবে নিজেকে নিরাপদ রাখতে হবে। প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে যখন হঠাৎ বৃষ্টি হলো, তখন সেই বৃষ্টির সঙ্গে দেশের কোথাও কোথাও ছিল তীব্র বজ্রপাত। বৃহস্পতিবার দেশের নানা প্রান্তে বজ্রপাতে মারা যায় 11 জন। সাধারণত বাংলাদেশে এপ্রিল থেকে জুন পর্যন্ত বজ্রপাত হয়, আর গেল কয়েক বছর ধরে সেই বজ্রপাতে ঘটছে ব্যাপক প্রাণহানি। আবহাওয়া বিজ্ঞানীরা অবশ্য বলছেন, বজ্রপাতের সংখ্যা বাড়েনি, বরং বেড়েছে হতাহতের খবর জানার পরিমাণ। বজ্রপাতের পরিমাণ বা সংখ্যা বেড়ে গেছে, এক্ষেত্রে আমার একটু ডাউট আছে। আমি এক্ষেত্রে বলবো যে আমাদের হয়তো রিপোর্টটা আগের চেয়ে বেশি হয়, কারণ আমাদের সেটিংসটা ছিল আমাদের এই এনভায়রনমেন্টে, আমাদের এই ড্রাই লাইনের যে উপস্থিতি, এটা আমরা বেশ আগেই কিন্তু ডিটেক্ট করা হয়। কিন্তু কেন হয় বজ্রপাত বা বজ্রঝড়? তাপমাত্রার সঙ্গে জড়িয়ে আছে বজ্রপাতের সম্পর্ক। তাপমাত্রা যত বাড়বে তখন জলীয় বাষ্প বাড়বে মেঘে মেঘে ঘর্ষণে সৃষ্ট বজ্রপাত, আর তাই চলতি মৌসুমে শক্তিশালী বজ্রপাতের শঙ্কাও রয়েছে। উত্তপ্ত পৃথিবীতে কিন্তু সব রকমের এক্সট্রিম ইভেন্টের পরিমাণও বেড়ে যাবে, কারণ যত উত্তপ্ত বাতাস তত বেশি আমরা বলি অস্থিতিশীল বায়ুমণ্ডলে আপনার হ্যাজার্ডগুলো, আপদগুলো বেশি তৈরি হয়। সেক্ষেত্রে আমার যত বেশি কনভেকশন হবে, তত বেশি ক্লাউড হবে, তত বেশি বৃষ্টি হবে, বজ্রপাত হবে। এটা একটা প্রভাবক, একটা নিয়ামক। এই সময় তো কি হয়, আপনার তাপমাত্রাটা বেশি থাকে, ভূপৃষ্ঠটা উত্তপ্ত হয়, এবং যে মেঘটা তৈরি ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে কি হয়, এটা আপলিফ্ট হয়। আপলিফ্ট হওয়ার ফলে যে মেঘটা তৈরি, এটা বজ্রমেঘ তৈরি হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বজ্রপাত থেকে রক্ষার নানা কৌশল তুলে ধরা হয়েছে। বজ্রপাতে অধিকাংশ মৃত্যু ঘটে হাওড় অঞ্চলে, আর মারা যায় গবাদি পশুও।
তাই বজ্রপাতে ক্ষয়ক্ষতি রোধে অঞ্চলভিত্তিক পরিকল্পনায় জোর দিচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। তারা বলছেন বিপদ আসবেই, কিন্তু প্রাণহানি কমাতে সতর্ক থাকার বিকল্প নেই। ঝড় বৃষ্টির দিনে আকস্মিক দুর্যোগ বজ্রপাত কখন নেমে আসবে সেটি আগে থেকেই বোঝা মুশকিল, কিন্তু তখন আপনি ঠিক যেখানে যে অবস্থায় থাকবেন তার উপর নির্ভর করে নিতে হবে প্রতিরোধমূলক ব্যবস্থা। যেমন কোনো খোলা স্থানে বা খোলা মাঠে থাকলে পায়ের আঙুলের উপর ভর করে গুটিসুটি হয়ে বসে পড়তে হবে। আবার অনেকেই ভাবেন এমন গাছপালা বোধ হয় বজ্রপাত থেকে রক্ষা করতে সক্ষম, কিন্তু আসলে তা নয়, বরং আরও বেশি বিপজ্জনক। কেননা গাছের চেয়ে মানব শরীর অনেক বেশি বিদ্যুৎ পরিবাহী, আর তাই গাছ এবং বৈদ্যুতিক খুঁটি টাওয়ার থেকেও থাকতে হবে নিরাপদ দূরত্বে। বজ্রঝড় শুরুর প্রথমে বিদ্যুৎ চমকানি বা বজ্রপাত হয় না। শুরুতে একটু কালো মেঘ তৈরি হয়, সামান্য বৃষ্টি আর হালকা বিদ্যুৎ চমকায়। তখনই আগাম সতর্কতার সঙ্গে সরে যেতে হবে নিরাপদে। সে হয়তো খেতে বা মাঠে কাজ করতে, তার নাগালে একটা আশ্রয় কেন্দ্র আছে, সে দৌড় দিয়ে হয়তো আশ্রয় নিতে, এরকম যে আশ্রয়ের ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে হয়তো তার জীবনহানিটা রক্ষা করা সম্ভব। সাধারণত আফটারনুন থেকে শুরু করে রাতের দিকে আমাদের কিন্তু বজ্রঝড় বেশি হয়। যারা কৃষি কাজ করেন, মাঠে থাকেন, খোলা মাঠে, তারাই কিন্তু এই ধরনের থান্ডারস্টর্মে বেশি বজ্রাহত বেশি হন। তারা যেটা করতে পারেন যে আর্লি ইন দ্য মর্নিং তারা কাজ করতে পারেন। বজ্রপাত রোধে বিল্ডিং কোড মেনে প্রতি ভবনে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিতে জোর দিচ্ছে ফায়ার সার্ভিস। সেই সঙ্গে তাল গাছের মতো দীর্ঘ গাছ রোপণে উৎসাহিত করা হচ্ছে, কিন্তু সেই গাছ সড়কের পাশে নয়, বরং খোলা মাঠে লাগালেই বেশি কার্যকর বলে মনে করেন আবহাওয়া বিজ্ঞানীরা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। উৎখাতের ষড়যন্ত্র নয়, বরং জনতার ভোটে নির্বাচিত নয় বলেই সরকারকে দেশবাসী ক্ষমতায় দেখতে চায় না, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আলাদা অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, সরকার জনগণকে ভয় পায়, তাই বলা হচ্ছে ডান বাম মিলে ষড়যন্ত্র করছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছিল দলের মানববন্ধন। এ সময় সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় জানান বিএনপির নেতারা। এই পরিবেশের মধ্যে মানুষ দম বন্ধ হয়ে যাচ্ছে, কোনো ন্যায় বিচার নেই, মানুষের আদালতে যাবে, শেষ প্রতিকারের জন্য কোনো প্রতিকার নেই। তাই সুশাসন, আইনের শাসন, ন্যায় বিচার, এর জন্য একটি গণতান্ত্রিক আবহাওয়া তৈরি করতেই আমাদের সর্বশেষ লড়াইয়ের প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ তোলেন, মৃত্যুর মুখে ঠেলে দিতে বেগম জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। আর ভাই আমরা তো সরকারই দেখি না, এটা তো নির্বাচিত সরকার নয়। সুতরাং এই সরকারকে উৎখাত করা কিংবা রাখার দায় দায়িত্ব বিএনপি বহন করে না। জনগণ যদি মনে করে, যখন মনে করবে, তখন লাথি দিয়ে সরকারকে ফেলে দেবে। এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। এদিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে ওলামা দলের নতুন আহ্বায়ক কমিটির নেতারা শ্রদ্ধা জানান। দোয়া ও মুনাজাতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মঈন খান, অভিযোগ করেন সরকার 15 বছর ধরে একদলীয় শাসন কায়েম করে জনগণের উপর নির্যাতন চালাচ্ছে। এদেশের মানুষ তো বলেনি যে কেউ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, তারা তো প্রকাশ্যে বলেছে যে এই সরকার একদলীয় গণতান্ত্রিক সরকার। বাম ডান মধ্য সবাই তো প্রকাশ্যে বলছে যে এই সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। সরকার ষড়যন্ত্রের কথা কেন বলছে? সরকার জনগণকে ভয় পায়, সেটাই কি কারণ? সরকারের অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার আহ্বানও জানান বিএনপির সিনিয়র নেতারা। বাংলাদেশে এই অবস্থা চলতে পারে না। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। প্রভাবশালী ব্যক্তিদের আশীর্বাদ পুষ্ট হয়ে সুবিধা নেয়ার অভিযোগ এলে প্রার্থিতা বাতিল করা হবে, এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সকালে রাজশাহীতে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে তিনি মতবিনিময় করেন। আশীর্বাদ পুষ্ট হয়ে আপনি মাঠে কাজ করবেন, দয়া করে সেখান থেকে সরে আসেন। কারণ আপনি যদি কারোর আশীর্বাদ পুষ্ট হয়ে তাদের সুবিধা নিতে চান, এটা কিন্তু প্রকাশিত হয়ে যায়। আমরা এরকম টের পেলে আমরা একদম সোজা ক্যান্ডিডেট হচ্ছে বাতিল করে দেব। জনগণের স্বার্থে সাংবাদিকদের যে কোনো তথ্য দিতে হবে বাংলাদেশ ব্যাংককে। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে হওয়া আলোচনা সভায় এই মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
রাইট টু ইনফরমেশন অ্যাক্টের অধীনে কোনো গণমাধ্যম জনগণের পক্ষে যে ইনফরমেশন চাইবে সেটা আমি তড়িৎ গতিতে দিতে বাধ্য থাকিব। এই ধরনের মানসিকতা তৈরি করার জন্য আমরা ওরিয়েন্টেশন করব প্রশাসনের বিভিন্ন পর্যায়ে। কারণ ইনফরমেশন আমার দিলে কোনো সমস্যা নাই, তো কেন সমস্যা থাকবে যদি না কোনো গলদ আমার মধ্যে থাকে। চিনি লবণ মিশিয়েই তৈরি হচ্ছে স্যালাইন। হুবহু ওর স্যালাইনের রূপ দিতে মেশানো হয় কেমিক্যাল। তীব্র গরমে প্রচুর চাহিদার মধ্যেই সক্রিয় হয়ে ওঠে একটি অসাধু চক্র। নকল স্যালাইন বিক্রি করে সারা দেশে। ঢাকার কেরানীগঞ্জে একটি কারখানারও সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। 3000 প্যাকেট স্যালাইন জব্দের পাশাপাশি আটক করা হয় 3 জনকে। নিম্নমানের লবণ, কেমিক্যাল পাউডার আর বস্তায় ভরা চিনি, এই হলো স্যালাইনের কাঁচামাল। বুড়িগঙ্গার তীরে কেরানীগঞ্জের হাসনাবাদে গড়ে উঠেছে ভেজাল স্যালাইনের বিশাল কারখানা, যেখানে প্রতিদিন হাজার হাজার প্যাকেট স্যালাইন তৈরি হয়। প্যাকেট দেখেও বোঝা যায় আসল না নকল। এসএমসি প্রতিষ্ঠানের ওর স্যালাইনের আদলে ভেজাল কারখানায় তৈরি হচ্ছে ওর স্যালাইন এন। শুধু কোম্পানির নামের জায়গায় লেখা SNC। শুধু ওর স্যালাইন নয়, টেস্টি স্যালাইনের আদলেও কেমিক্যাল ফ্লেভার মিশিয়ে তৈরি হচ্ছে প্যাকেট। পার্থক্য শুধু বানানে, যা সাধারণ ক্রেতার চোখে ধরা পড়ার কোনো সুযোগ নেই। SMC আর তারা এখানে লিখছে SNC, অর্থাৎ সব কিছু এক মনে করে মানুষ তাহলে আসলে এটা তো ভেরিফাই করার কোনো তাদের সুযোগ নেই। মানুষ কিনছে আর সমানে বিভিন্ন জায়গাগুলো তারা বিলি করছে। যখনই একটা মৌসুম শুরু হয়, কোনো সময় ডেঙ্গু মৌসুম, কোনো সময় প্রচণ্ড তাপদাহ, এই সুযোগটাকে ঘিরেই তারা এই অসাধু চক্র তারা নকল ওর স্যালাইন বানিয়ে মানুষের মাঝে বিক্রি করছে। ভেজাল স্যালাইন তৈরিতে জড়িত থাকায় 3 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভেজাল স্যালাইন সরবরাহ করা হয় বিভিন্ন ফার্মেসি ও দোকানে। বেশি লাভের আশায় দোকানিরাও বিক্রি করছে দেদারসে, যা সবচেয়ে বেশি বিক্রি করা হয় রাস্তায় দরিদ্রদের মাঝে স্যালাইন বিতরণকারী মানবিক প্রতিষ্ঠানগুলোর কাছে। যে পার্সেন্টেজ দেয় তারা একটু বেশি দিয়ে দেয়, যার কারণে ওটা তাড়াতাড়ি কিনে ওটা তখন এখানে তারা অনেক লাভবান হয়। ফার্মেসিও লাভবান হয়, যারা মানে বিক্রি করে তারাও লাভবান হয়, কারণ শুধু তো চিনি আর মানে লবণ মিশিয়ে তো এটা বানাচ্ছে। পুলিশ বলছে, 1 যুগ ধরে এই চক্রটি ভেজাল নানা খাবার, পানীয় ও স্যালাইন তৈরি করছে। মাঝে মাঝে গ্রেফতার হয়, বের হয়ে ফের জড়িয়ে পড়ে অপকর্মে। তাই ক্রেতাদের সতর্ক হওয়ার আহ্বান পুলিশ কর্মকর্তাদের। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজে।